ফুল ফুল পর্ব সংখ্যা ২৭ লেখনীতে জাকিয়া সুলতানা ঝুমুর। পুষ্প আমাদের বিয়েটা আমার মা আর ভাই ছাড়া কেউ মেনে নেয়নি। আমাকে দিয়ে তারা তাদের মন মতো ইচ্ছা পূরণ করতে পারেনি, বিধায় তোমার ওপর ক্ষোভ থাকবে। তারা কথা বলবে, নিজেদের রাগ দেখাবে, তুমি নিজে শক্ত থাকতে হবে। তাদের দেখিয়ে মোটেও কাঁদা যাবে না। কাঁদলে তারা ভাববে তুমি কষ্ট পাচ্ছ, তাহলে আরো বেশি এমন করবে। তাই তোমার কি করতে হবে, তুমি নিজের মতো চলবে। কোনো সমস্যা হলে আমাকে বা মাকে বলবে। আর এদের সামনে যেন চোখের পানি না পড়তে দেখি। আমার বউয়ের চোখের পানি খুব দামি, ঠিক আছে? মানুষটা তো ভালো করে সব বোঝায় যে সব বুঝে যায় না। পুষ্প মাথা নেড়ে হ্যাঁ বলে, তারপর ফ্রেশ হয়ে বাইরে যায়। রাবেয়া পুষ্পকে দেখে ডাইনিং টেবিলে নিয়ে বসায়। আলতো এসে বলল, পুষ্প কি খাবে? পুষ্প ওনার দিকে তাকায়। এক পরিবারে কত ধরনের মানুষ, একজন ধানি লঙ্কা আর একজন বরফ গলা পানি। সে মাথা নেড়ে না জানায়। ফুলি তখন আটার রুটি বানাচ্ছিল। শাশুড়ি বৌমাকে একসাথে বসে থাকতে দেখে পেশকারা সারা শরীর যেন জ্বলে ওঠে। পুষ্পকে বলে, রুটি বানাতে পারো নাকি শুধু ছেলেদের মাথায় খেতে পারো? এমন কথায় কি উত্তর দিবে জানা নেই পুষ্পের। সে কি বলবে ভেবে পেল না, মাথা নিচু করে বসে থাকে। নতুন বউ কেমন ভাবে কথা বলতে রাবেয়া বিব্রত হয়। পরিস্থিতি সামলাতে বলে, আম্মা আজকে ফুলি বানাক, পুষ্প তো এখন সবসময় এখানেই থাকবে, পরে বানাবে। রাবেয়ার কথা শুনে পেশকারের মেজাজ খারাপ হয়। তাতে দাঁত চেপে বলল, একদিনের বইয়ের পক্ষে নিয়ে কথা বলা শুরু করে দিয়েছ, কথা তর্ক করো। শৌকত কই? তুই দেখে যা, তোর বউ কত বেড়েছে। আম্মা আপনি ভুল বুঝবেন না, মেয়েটা কালকেই তো এসেছে। তাতে কি, আমি এবাড়ির প্রথম দিন এসেই মশলা বেটে রান্না করেছিলাম, তোমাদের মতো এত নকশা করিনি। পুষ্পের কাছে অবস্থা সুবিধা লাগে না, কিন্তু সে তো রুটি বানাতে পারে না। সাহস করে রাবেয়া বলল, মা আমি পারবো। এটা বলেই উঠে রান্নাঘরে গিয়ে ফুলির হাত থেকে বেলুন আর রুটির বোলটা নিল। বাবা মায়ের কাছে কাজ করার দক্ষতা। পুষ্প রুটি গোল করে বানাতে পারে না, যতই গোল বানাতে চায় তেরা বেড়া হয়ে যায়। পেশকারা পাশে দাঁড়িয়ে পুষ্পের বুকটা কাঁপে। পেশকারা কিছু বলার আগে রাবে আসে। আম্মা আব্বা আসছে, আপনারা ডাকে। পেশকারা রুটির দিকে ক্ষীণ চোখে তাকিয়ে চলে যায়। উনি চলে যাওয়ার সাথে সাথে রাবেয়া ফুলিকে দিয়ে রুটি বানিয়ে ফেলে। পুষ্প তার শাশুড়ির দিকে তাকিয়ে কৃতজ্ঞতার চোখে ভিজে ওঠে। পুষ্পকে আবার ডাইনিং টেবিলে চেয়ারে বসায়। আমারও যখন বিয়ে হয় খুব ছোট ছিলাম, কিছুই পারতাম না। সবাই ভুল ধরতে মুখিয়ে থাকতো, কেউ শিখিয়ে দিতে আসতো না। অথচ আমাকে শিখিয়ে দিলেই আমি পারতাম। এক সময় এমন করতে করতে সব শিখে গেলাম, কিন্তু সবার ব্যবহারগুলো মন থেকে গেল না। বুকে এখনো সবই তাজা। আমি তোমাকে নিজে হাতে সব শেখাবো। আমি যে কষ্ট পেয়েছি, আমি চাই না আমার ছেলের বউ এমন কষ্ট পাক। এমন ভালো একটা শাশুড়ি পেয়ে পুষ্প মনে মনে আল্লাহর কাছে শুকরিয়া জানায়। রাবেয়ার জন্য রুটি আনতে রান্নাঘরে যায়। তখনই সুইটি আলু তালু বেশ ছুটে আসে। রান্নাঘরে পুষ্পের সামনে দাঁড়ায়। পুষ্প সুইটিকে দেখে বুঝে যায় সুইটি মাত্রই ঘুম থেকে উঠে এসেছে। সুইটি কিছু না বলে পুষ্পের চুলে হাত দেয়। ভেজা চুল দেখে এটা বুঝতে পারে যে, বলে তোমার চুল ভেজা কেন? এমন উদ্ভট প্রশ্নে কি উত্তর দিবে পুষ্প ভেবে পায় না। তাই শিমুল আর পুষ্পের পাশের চেয়ার টেনে বসতে বলল। চুল ভেজানোর কাজ, তাই চুল ভেজা। তোর কি কোনো সমস্যা? কথাটি বলল শিমুলের দিকে চোখ কটমট করে তাকায় সুইটি। আবার রুমে চলে যায়। যদিও রীতিমতো 2.5 দিন পরে মেয়ে আবার বাবার বাড়ি যাওয়ার কথা থাকে, কিন্তু মুন্নির বর আবার ঢাকা চলে যাবে বিধায় আজকে পুষ্পকে নিতে আসবে। পুষ্পের বাবার বাড়ি লোক আসবে। পুষ্পকে সে কি খুশি। শাশুড়ির হাতে হাতে সে কাজ এগিয়ে দিচ্ছে। দুপুরের দিকে মিজান শেখ, মুন্নি আর মুন্নির বর আসে। সবাই স্বাভাবিকভাবে কথা বলে। খাওয়ার সময় শওকত, মুজিব, হাওলাদারের কাউকেই টেবিলে আনা যায় না। শিমুল নিজেই সবাইকে সাদর আদর করে খাবার বেড়ে দেয়। মিজান শেখের বারবার জিজ্ঞেস করেছিল মুজিব আর শওকত হাওলাদারের কথা। শিমুল বলল, আপনি শুরু করেন, আব্বার দাদা একটা কাজে বাহিরে গেছে, আসতে দেরি হবে। পুষ্পের চোখ ভিজে ওঠে। তার শ্বশুর আর দাদা শ্বশুর বাড়িতে আছে। পুষ্পের বাবার সাথে খেতে এত লুকোচুরি। বিকালে পুষ্প আর শিমুল মিজান শেখের সাথে তাদের বাড়ি যায়। পুষ্প আবার
অবাক হয়ে যায় তার বাবা মার কাজকর্ম দেখে। যে শিমুলের নাম শুনে পুষ্পকে মারাতে হতো সেই শিমুলকে কত আদর যত্ন করা হচ্ছে। রোকসানা কিছুক্ষণ পরে পরে এটা সেটা এনে দিচ্ছে। পুষ্প চুপচাপ সব দেখে, তার ভালো লাগে। বাবা মায়ের কথা শুনে যদি অন্য কোথাও বিয়ে করে নিত তাহলে বুকের কষ্টটা সারা জীবন জ্বালাতো। আর এখন একটু কষ্ট হলেও শিমুল পেরেছে। তার বাবা মাকে কি সুন্দর করে শিমুলকে জামাই আদর করছে। পুষ্প মুগ্ধ নয়নে তাকিয়ে থাকে। পলাশ বেহার মতো নিধির পিছু পিছু ঘুরছে। নিধি পলাশকে দেখতেও দেখছে না। সবার সাথে হেসে কথা বললেও পলাশকে এড়িয়ে চলে। এই এড়িয়ে যাওয়াটা পলাশের সহ্য হচ্ছে না। বারবার নিধিকে দেখছে। নিধিকে যেহেতু একসময় কলেজের স্টুডেন্ট, তাই সব শিক্ষকই নিধির প্রতি সদয়। ক্লাস গ্যাপে পলাশ অফিস রুমে আসে। তখন নিধির গ্যাপ ছিল। নিধিকে একা পেয়ে পলাশ জড়ো নিধি টেবিলের সামনে গিয়ে দাঁড়ায়। নিধি মাথা তুলে তাকায়, তারপর আর চোখে নামিয়ে নেয়। পলাশ ডাকে, নিধি। নিধি নিধি কথা বলে না। পলাশ হাঁটু মুড়ে নিচে বসে। একটু কথা বললে কি হয়? পলাশ তো খারাপ না, একটু কথা বলো। পলাশের এমন কাজে নিধি অপ্রস্তুত হয়ে যায়। তাদের প্রেম চলাকালীন প্রেমের কথা কলেজে কেউ জানতো না বা জানতেও পারেনি। তখন হঠাৎ করে পলাশের এমন কাজে কেউ দেখে নিলে নিধির সমস্যা। তাই সে আস্তে করে বলল, কি বলবো, ভীতি পুরুষের সাথে কথা বলার মতো রুচি নেই। নিধি উঠে চলে যেতে নিলে পলাশ আরো কিছু বলতে চায়। নিধি থামিয়ে বলে, আপনি আমাকে এভাবে বিরক্ত করলে খারাপ হবে কিন্তু। কাছে এসেছি বলে কথা বলার জন্য উঠে পড়ে লেগেছেন। কই এতদিন তো খবর নেননি, একটাবারও জানতে চাননি কই আছি। নিধি উঠে চলে যায়। পলাশ অসহায় হয়ে উঠে দাঁড়ায়। নিধির প্রতিটি কথা পলাশের বুকে এসে লাগে। সে ভীতু। পলাশ চুপচাপ নিচে টেবিলে গিয়ে বসে। টেবিলের ওপর মাথা রেখে চুপচাপ শুয়ে থাকে। এত কষ্টের পাশে পলাশের শরীরটা আর বয়ে বেড়াতে ইচ্ছে করে না। তার আব্বা তাকে বলেছিল নিধির বিয়ে হয়ে গেছে, এখন যোগাযোগ রাখলে নিধির সংসার ভাঙবে। তিনি দুইবার ভাববে না। তারপরে পলাশ লুকিয়ে নিধির ঠিকানায় গিয়েছিল। এখানে গিয়ে কাউকে পায়নি। নিধি কোথায় বিয়ে হয়েছে সে খবরও পায়নি। এক বুক হাহাকার নিয়ে ফিরে এসেছিল। কিছুক্ষণ পরে কলেজ থেকে বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে যায়। মনে মনে প্রার্থনা করে, আল্লাহ, বাইক অ্যাক্সিডেন্ট করে যদি মরে যেতাম এটাই ভালো হতো। এরপরের দিন শিমুল আর পুষ্পকে বাড়ি ফিরে আসে। শিমুল জরুরি কাজ থাকে বিধায় তাড়াতাড়ি ফিরে আসা হয়। পুষ্প রাবেয়া বেগমের কাছে গিয়ে বসে। নিজের মাকে ছেড়ে সে রাবেয়ার কাছে আসলে মায়ের মতোই তীব্র ঘ্রাণ পাওয়া যায়। দুজনে কথা বলতে বলতে অনেক সময় কাটায়। রাত 9টার সময় পুষ্প তার রুমে আসে। শিমুল বিকেলে বেরিয়েছিল, এখনো আসেনি। পুষ্পের চোখগুলো শুধু শিমুলকেই খোঁজে। বিছানায় গিয়ে দেখে একটা শপিং ব্যাগ। পুষ্প এগিয়ে গিয়ে ব্যাগটা হাতে নেয়। খুলে দেখে একটা কালো শাড়ি, সাথে একটা চিরকুট। পুষ্প চিরকুট হাতে নিয়ে পড়া শুরু করলো। প্রণয়নী, যে বিষ ব্যথায় পাগল হয়ে যাচ্ছি তোমার চোখে পড়ে না? প্রণয়নী, আমার তৃষ্ণার্ত চোখে নেশা কি তোমার বুকে কাবু করতে পারছে না? প্রণয়িনী, এই জন্ম উপোস পাগল প্রেমিক খরা লাগে। মরে যাওয়া শিমুল গাছে কি উষ্ণ ছোঁয়া দেওয়া যায় না? প্রণয়িনী, তুমি কি আমার মতো তৃষ্ণার ছটফট করো না? খুব আপন করে নেওয়ার ইচ্ছা জাগে না? প্রণয়িনী, তুমি চাইলে আমার শিমুল ফুলকে ফোটাতে পারি। আমাকে দেখো, আমি খুব করে চাইছি তোমাতে ডুবে যেতে। তুমিও কি আমাকে ডুবতে চাও? এই শাড়িটি পরে আপনার পাগলের জন্য অপেক্ষা করার দরখাস্ত রইল। এতে আপনার অতি বাধ্যগত স্বামী শিমুল। এই সামান্য চিরকুট পরে পুষ্পের মনটা যেন অন্যরকম ভালো লাগায় ছেয়ে গেল। লজ্জায় শরীর শিহরণে রেডি করছে। কালো শাড়িটা হাতে নিয়ে রেডি হতে ছুটে। আজকের মনে সবটা রং মিশিয়ে সাজবে। রাত 11টার দিকে শিমুল রুমে আসে। পুরো রুম অন্ধকারে লেপ্টে আছে। শিমুল লাইট জ্বালিয়ে স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে। শিমুল পুষ্পকে কালো শাড়িতে যতটা সুন্দর লাগবে ভেবেছিল তার থেকেও বেশি সুন্দর লাগছে। শিমুল আলতো পায়ে এগিয়ে যায়। পুষ্পকে নিজের করে দেওয়ার জন্য মনে মনে বারংবার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। পুষ্পের হাত ধরে বলল, আমার বউকে অনেক বেশি সুন্দর লাগছে তো। শিমুলের এমন প্রশংসা শুনে মহিয়ে যায় পুষ্প। শিমুলের নিঃশ্বাস গরম উত্তাপে চোখ বন্ধ করে নেয়। মাথা নেড়ে বলল, মিথ্যা কথা, সত্যি এটাই সুন্দর লাগছে যে খেয়ে ফেলতে ইচ্ছে করছে তোমায়। পুষ্প মাথা নিচু করে লাজুক হাসে। পুষ্পের লাজুক হাসি দেখে শিমুলও হাসে। তারপর শিমুল পুষ্পকে কোলে তুলে নেয়। ফিসফিস করে বলল, আজকে রাতে আমি ভীষণ খারাপ হতে চাই। আজকে না হয় শিমুল ফুল ফুটুক। পুষ্প প্রত্যুত্তরে শিমুলের গলা আঁকড়ে ধরে। প্রণয়ের ছোঁয়া যেন জর্জরিত কাতর করে তোলে একে অপরকে।
পুষ্পকে কোলে তুলে নিয়ে শিমুল আলতো গলায় গেয়ে ওঠে, তুমি আমার কাছে যুদ্ধজয়ী 7 রাজার ধন, শতবাধা ডিঙায় পাইছি তোমার মতো মন। আমার মনের জোছনায় আমি কাউকে দেব না, তোমার কথায় রাখছি মনের মাঝি, নিজেও জানো না। পুষ্প মুগ্ধ হয়ে শিমুলের গলায় গান শোনে, শিমুলের বুকে মাথা রেখে শিমুলের বুকের উথাল পাথাল ঠিকই টের পাচ্ছে। পুষ্পর মাথা নিচু করে শিমুলের বুকের কাছে গেঞ্জি আঁকড়ে ধরে। শিমুল হেসে পুষ্পকে বিছানায় নিয়ে যায়। পুষ্প লজ্জা পেয়ে দেখে খুবই ভালো লাগছে তার। শিমুল হেঁটে পুষ্পকে বিছানায় নিয়ে যায়। পুষ্পর লজ্জা পেতে দেখে তার খুবই ভালো লাগছে। পুষ্প নরম মনে ভয়ঙ্কর তাপে শিমুল তখন ছন্ন ছাড়া আদির চোখে চেয়ে দেখে পুষ্পকে, যে চোখের দৃষ্টি পুষ্পর শরীরে শিহরণ জাগাতে সক্ষম। শিমুল পুষ্পের চোখে দিকে তাকিয়ে আছে, পুষ্প তাকাতে পারছে না। হাত দিয়ে শিমুলকে মুখটা অন্যদিকে ফিরিয়ে দিতে চাইছে। শিমুল হাত ধরে বলল, কি? পুষ্প মাথা নেড়ে বলল, না। শিমুল পুষ্পের নরম গালে তার দাড়িযুক্ত গাল ঘষে ঝরানো গলায় বলল, কি না? না মানে না। শিমুল মুচকি হাসে, পুষ্পের গালে হাত বুলিয়ে দিয়ে পুষ্প চোখ বন্ধ করে নেয়। শিমুল এতদিন ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, নানা ভাঙে না, শিমুলের ভেঙে দেয়। নিষিদ্ধ ইচ্ছা দিয়ে পাখা মেলে উড়তে দেয়, নিজে ডুবে যায় পুষ্পতে। পুষ্প শিমুলের গলা ধরা ছোঁয়ায় দিশেহারা হয়ে যায়। শিমুল তখন পুষ্পকে নতুন রূপে আবিষ্কার করতে ব্যস্ত, নিজের সবটা ভালোবাসা উজাড় করে পুষ্পকে নতুন রূপে রাঙিয়ে দেয়। সে কি চেষ্টা, নতুন এক প্রচেষ্টা। নিজেকে নতুন রূপে পুষ্পের সামনে নিয়ে এলো। পুষ্প অবাক হয়ে শিমুলের পাগলামি দেখে। শিমুল আজ সত্যি পাগল, পাগলামি আজ সীমাহীন। পুষ্প কাপা কণ্ঠে কিছু বলতে চেয়েও বলা হয় না। শিমুলের আধো আধো পাগলের প্রলাপ শুনে পুষ্প লজ্জায় মুখ লুকায়, ফিসফিস করে শিমুলকে বলে, না প্লিজ না। শিমুল পুষ্পের কথা শুনে না, সে নিজেই আধিপত্য প্রসার ঘটাতে ব্যস্ত। তার নিজস্ব তখন রুমে প্রবেশে অশান্ত ঘটেছে, শুধু নিঃশ্বাসই রুম অসাড় হয়ে আসছে না। শিমুলের মুখে জড়ানো গলায় পাগলিমি কথাগুলো পুষ্পকে আশ্বাস করে দেয়। পুষ্পর চোখে দেখে পানি গড়িয়ে পড়ে। শিমুল শান্ত বাচ্চার মতোই শুয়ে আছে। কিছুক্ষণ পরে শিমুল নিভু গলায় পুষ্পকে বলে, কি খবর পুষ্পরানী? শিমুলের এমন কথায় পুষ্প চোখ খুলে তাকায়। শিমুলের চুলে হাত রেখে বলে, আপনি ভীষণ খারাপ মানুষ। তাই নাকি? ভীষণ খারাপ? আসলেই খারাপ। প্রতিটা পুরুষেই তার ব্যক্তিগত নারী সান্নিধ্যে আসলে খারাপ হয়ে যায়। এত খারাপ হতে হয় না, হতে হয়। চৈত্রের খরার মরে যাওয়া গাছে ফুল ফোটাতে হলে শিমুল ফুলের এতটা খারাপই হতে হয়। শিমুলের কথা শুনে পুষ্প ঠোঁট উল্টে বলল, আর একটা বাজে কথা বলবেন না। আরে বাজে কথা কি? আর এভাবে আপনি করছো কেন? প্রমোশন থেকে ডিমোশন করে দিলে ব্যাপার কি? পুষ্প কথা বলে না, হাত দিয়ে মুখ ঢেকে নেয়। এই মুখ আর শিমুলকে দেখানো যাবে না। শুধু শিমুল কেন, অন্য কাউকেও দেখানো যাবে না। সারা অঙ্গে শিমুল লেপটে গেছে, যেন অন্য কাউকে দেখলেই বুঝে যাবে। শিমুল কিছুক্ষণ পুষ্পকে দেখে বলল, এই জন্যই তো তোমার নাম পুষ্প। না রেখে লাজুকতা রাখা উচিত ছিল। পুষ্প নিজেকে কেমন পূর্ণ লাগে, সুখের চোখে পানি চলে আসে। সে টলমলে চোখে শিমুলের দিকে তাকায়। শিমুল সেদিকে তাকিয়ে আস্তে করে বলল, আমি খুব সরি ফুলরানী। পুষ্প শিমুলের বুকে হাত রাখে। শিমুলের মুখে হাসি রেখে পুষ্পটার মন ভরে যায়। শিমুলের কানে নিজের ঠোঁট ছুঁয়ে বলে, তুমি এত পাগল কেন? তোমার বর এই তো, এই জন্যই। তুমি যে আমার সুখের রানী তা জানো? পুষ্প শিমুলের মুখের দিকে তাকিয়ে বলল, আগে জানতাম না, এখন তোমার সুখের চেহারার মতোই নিজেকে উপলব্ধি করছি, তাই জানছি। কিছু না, আমার সব সুখ আল্লাহ তোমার মাঝে দিয়েছে। তোমাকে পেয়ে আমি পূর্ণ। তোমাকে আমার করে দেওয়ার জন্য আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। পুষ্প কিছু বলে না। শিমুল আদর বুকে চুপচাপ শুয়ে আছে। আল্লাহ স্বামী স্ত্রী দুজনকে পরিপূর্ণ হিসেবে সৃষ্টি করেছে, একজন আরেকজনের সুখের খোরাক। পুষ্প তার ফুসফুস ভরে শিমুলের ঘ্রাণ নেয়। ভোর সকালে পুষ্প উঠে যায়। শিমুল বেঘোর ঘুমাচ্ছে।
শিমুলের দিকে তাকিয়ে পুষ্পের রাতের দৃষ্টি চোখে ভেসে ওঠে। লাজুক হেসে বাথরুমে ছুটে ফ্রেশ হয়ে নামাজ পড়ে মোনাজাতে সবার আগে শিমুলের জন্য দোয়া করে। এমন স্বামী দেওয়ার জন্য বারবার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। নামাজ শেষ করে আবার বিছানায় শুয়ে থাকে। ক্লান্তিতে চোখ বুজে আসে, কিন্তু শুয়ে থাকলে তো চলবে না, যে কোনো সময় শিমুল জেগে যাবে। পুষ্প এই লোকের সামনে পড়তে চায় না, ধীর পায়ে হেঁটে দরজা খুলে বেরিয়ে যায়। ফুলি তখন রান্নাঘরে রাস্তা বানাতে ব্যস্ত। পুষ্পকে দেখে হাসে। এই ফুলি মেয়েটা পুষ্পর পছন্দ হয়েছে খুবই, খিলখোলা দিলখোলা। দুজনে এটা সেটা বলতে বলতে নাস্তা রেডি করছে। রাবেয়া এসে পুষ্পকে দেখে খুশি হয়। পুষ্পর মাথায় হাত বুলিয়ে বলে, তোমায় এত সকালে উঠতে হবে না, প্রথম প্রথম একটু দেরি করলেও বকা দিবে না। পেশকারা এসে এ কথা শুনে নেয়। কোন নবাবজাদি বিয়ে করে এনেছো যে দেরি করে উঠবে? আম্মা তুমি চুপ থাকো, এই নিয়ে তোমার আম্মা কি বলো, তাবিজ টাবিজ করছে নাকি? হ্যাঁ, সকালে নাস্তার সাথে মিশিয়ে দেওয়ার ধান্দায় আছো? পুষ্প অবাক হয়ে বলল, তাবিজ? কোন তাবিজ? কেন তাবিজ ছিল না? তাবিজ করে শিমুলকে যেভাবে পাগল করেছো। পুষ্প অবাক হয়ে তার শ্বশুরির দিকে তাকায়। রাবেয়া তার শাশুড়িকে এটা সেটা বলে থামায়। পেশকারা গিজগিজ করতে করতেই চলে যায়। পলাশ কলেজে যাওয়ার পথে দেখে নিধি রুমে বসে আছে। ওকে দিয়ে দেখলো আর কেউ আছে কিনা। কাউকে না দেখতে পেয়ে টুপ মেরে দরজায় টোকা দেয়। হঠাৎ করে পলাশ আসতে নিধি চমকে যায়। পলাশ এসে সোজা নিধি দুপা আঁকড়ে ধরে। নিধি, আমি জানি আমি তোমার অযোগ্য, কিন্তু এভাবে কথা না বলে কষ্ট দিও না, আমি আর কষ্ট সহ্য হচ্ছে না, প্লিজ। নিধির বুকে তোলপাড় হয়। পলাশকে দেখেও না দেখার ভান। তার বুকে রক্তক্ষরণ আরো যেন চোখে পড়ে। অসাধারণ ব্যক্তির পলাশকে ভেঙে পড়া দেখে নিধি অবাক হয়। হাত দিয়ে জোর করে পলাশের বাঁধন থেকে মুক্ত হয়। কি করছেন? মাথা ঠিক আছে? কথা বলো, যা ইচ্ছা বলো বলো, কিন্তু বলো, চুপ থেকো না। কথা বললে কি হবে? সব কি আগের মতো হবে? আমার নিষ্পাপ ভালোবাসা ফিরিয়ে দিতে পারবেন? পলাশ চুপ থেকে নিধিকে দেখে। নিধি আবার বলে, কিছু করার আগের মতো হবে না, আর আপনি আমার সামনে ভাবে আসবেন না, চলে যান, আমার বিরক্ত করবেন না, আমি কলেজ থেকে চলে যাব কিন্তু তাহলে। পলাশ ছলছল নয়নে নিধিকে দেখে। আর তার জন্য চলে যাবে? উঠে দাঁড়িয়ে বলল, আর কথা বলতে আসবো না, বেশি সমস্যা হলে বলো, চাকরি ছেড়ে দিব। সে আস্তে করে বেরিয়ে আসতে গেলে নিধি হাত ধরে আটকায়। পলাশ কিছু বোঝে ওঠার আগেই নিধি পলাশের বুকে ঝাঁপিয়ে পড়ে ফিসফিস করে বলল, আমি আর সইতে পারছি না পলাশ, বুকে প্রচন্ড ব্যথা করে, এই যন্ত্রণায় মরে যাচ্ছি, আমাকে প্লিজ মুক্ত করে দাও, বাঁচতে দাও। পলাশ নিধিকে শক্ত করে নিজের বুকে মিশিয়ে নিতে চায়। অন্যের বুকে নেওয়া পাপ, সেটা পলাশ জানে, তবুও সেই পাপ করতে রাজি। অনেক বছর ধরে যার ছোঁয়া পেতে উনচান করেছে তার মন, তার ছোঁয়া পেয়ে পলাশের নাকের পাটাতন ফুলে ওঠে, চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। নিধির ঘাড়ে মুখ লুকাতে নিধির মতো করে ফিসফিস করে বলল, আর জ্বালাবো না, জীবনের মতো মুক্তি দিয়ে দিলাম। শিমুলের সকালে ঘুম থেকে উঠে পুষ্প ওকে পায় না। মনে মনে হাসে। পুষ্প যে লজ্জায় কাছে আসছে না এটা বেশ বুঝতে পারে। তারপরে গলা উঁচিয়ে পুষ্পের নাম ধরে ডাকে। পুষ্প তখন সোফায় বসে তার শাশুড়ির মাথায় তেল দিচ্ছিল। ফুলিকে বলল, ফুলি, তোমার ভাইয়া কেন ডাকে দেখে আসো তো। ফুলি দৌড়ে যায়। পায়ের শব্দ শুনে শিমুল ভাবে পুষ্প আসছে। হাসি হাসি মুখ করে তাকায়, দেখে ফুলি দাঁড়িয়ে আছে। ভাইজান কিছু লাগবো? শিমুল হাসি হাসি মুখটা যেন নিমেষে গম্ভীর হয়ে বলল, যা লাগবে। আচ্ছা। শিমুল দরজা দিয়ে উকি দেয়, দেখে তার মায়ের মাথায় তেল দিয়ে দিচ্ছে পুষ্প। ফুলি চা নিয়ে আসে। তোর ভাবিকে গিয়ে বল আমি ডাকছি। ফুলি গিয়ে বলল, ভাবি ভাইয়া ডাকে, জলদি যান। রাবেয়া মুচকি এসে উঠে যায়, মাথার চুল হাত খোপা করতে বলে, আমি রুমে যাই, একটু কাজ আছে। শিমুল কেন ডাকে দেখে আসো। শাশুড়ি যে বুঝতে পেরে গেছে এটা দেখে পুষ্প লজ্জা পায়। আস্তে আস্তে রুমের দিকে এগিয়ে যায়। শিমুল পুষ্পকে দেখে হাসে, এগিয়ে এসে কাছে দাঁড়ায়। কই ছিলেন ম্যাডাম? এই তো এখানে। শিমুল পুষ্পের হাত থেকে পা পর্যন্ত দেখে নিল, সব ঠিকঠাক। পুষ্প মাথা নেড়ে হ্যাঁ জানায়। সত্যি? পুষ্প আস্তে করে বলল, একদম সত্যি। শিমুল পুষ্পকে নিয়ে বিছানার এক কোণায় বসায়। তুমি ভালো আছো? পুষ্প শিমুলের দিকে তাকায়, মাথা নেড়ে বলল, ভালো। শিমুল বিছানায় হেলান দিয়ে পুষ্পের লজ্জামাখা চেহারার দিকে তাকিয়ে তাকে আরো লজ্জা দিতে বলল, পুষ্প, কাল রাতে কি হয়েছিল আমার ঠিক মনে পড়ছে না, তোমার মনে আছে? শিমুলের এমন কথা শুনে পুষ্পর চোখ বড় বড় করে তাকায়। রাতে কি হয়েছিল? আমরা ভাত খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। শিমুল হাত দিয়ে মাথার চুল টেনে ধরে বলল,
ওই শিমুল ফুলটুল নাকি? পুষ্প শিমুলের মুখের কথা না শুনে রুম থেকে চলে যায়। এই ছেলে তাকে মেরে ফেলবে, এই জন্যই এমন তালবাহানা শুরু করেছে। খুব বোঝে পুষ্প। নিধি পলাশের বুকে মাথা রেখে পলাশের দিকে তাকিয়ে আছে। পলাশের চোখ ভেজা, মাথা নিচু করে বলল, আর জ্বালাবা না নিধি, তুমি তোমার মতোই থাকো। নিধি হাত দিয়ে মুখ চেপে ধরে, বুকটা যেন পড়ছে, যে মনে হচ্ছে যে কোনো সময় মরে যাবে। নিধি আস্তে করে ডাকে, পলাশ। পলাশ নিধি চোখে চোখ রাখে, কাজল কালো চোখে ভেজা নিধির কান্না পলাশের সহ্য হয় না। নিধি পলাশের ঠোঁটের কম্পন, চোখের কাতরতা স্পষ্ট দেখতে পায়, শুদ্ধ ভালোবাসার ছাপ। পলাশের চোখের পানি মুছে বলল, তুমি এত ভালো কেন? পলাশ শুকনো ঠোঁট ভিজিয়ে বলল, আমি ভালো না নিধি, ভালো হলে তোমাকে নিচে করে রাখতে পারতাম, আমি পারিনি, আমি ব্যর্থ প্রেমিক, খারাপ প্রেমিক। নিধি পলাশের কষ্টে ভরা মুখের দিকে তাকিয়ে বলল, মুক্তি দিয়ে দিচ্ছ? পলাশ নাক টেনে বলল, তুমি তো তাই চাইছো, আমি কি চাই সেটা তুমি কখনোই বোঝনি। পলাশ নিধির হাত ধরে বলল, মুক্তি চাও? নিধি আবারও ইচ্ছে করলো পলাশের বুকে যেতে, কিন্তু নিধি মায়া বাড়াতে চায় না। মাথা নিচু করে ব্যাগ হাতে নেয়। নিধি চলে যেতে নিলে পলাশ হাত আঁকড়ে ধরে, উত্তর দিয়ে যাও। নিধি উত্তর দেয় না, পলাশের মুখে হাত বুলিয়ে বলল, বিয়ে করনি কেন? পলাশ নিধিকে এলিয়ে হালকা হাসে। নিধির মতো কাউকে পায়নি, পেলে বিয়ে করতে পাবো কিভাবে? নিধি তো একজনই। নিধির ভেতরটা সুখ ব্যথায় কেঁদে ওঠে, মাথা নিচু করলো। সারা জীবন কি একাই কাটাবে? পলাশ নিভু গলায় বলে, জানি না। নিধি আর কিছু বলে না। পলাশই বলে, তোমার বউ আর কই থাকে, এখানেই নাকি? পলাশের প্রশ্নে নিধির পাশে চোখে তাকায়। বোকা ছেলেটার ছাড়া অন্য কাউকে স্বামী হিসেবে মানা সম্ভব না, তাই আর কাউকে বর বানানো হয়ে ওঠেনি। নিধির দরজা ঠেলে বেরিয়ে যায়। পলাশ কিছুক্ষণ তাকিয়ে কথার অর্থ বুঝে নেয়। বুঝতে পেরে বুকের কম্পন যেন বেড়ে যায়, মুখ খেলে যায় এক আকাশ পরিমাণ খুশি ঝিলিক। সম্ভাবনার পথে সূক্ষ্ম ছিদ্র দেখে চোখের তারা যেন চিকচিক করে ওঠে। দ্রুত পায়ে নিধির পিছু যায়। নিধি ততক্ষণে ক্লাসে চলে গেছে। পাশে বুক শুকিয়ে কাঠ হয়ে আছে। নিধি কি বিয়ে করেনি? কিন্তু নিধির তো বিয়ে হয়েছিল। সারা সকালটা পুষ্প আর শাশুড়ির সাথে রান্নায় সাহায্য করেছে। শরীরে ক্লান্তিতে ভেঙে আসছিল, বারবার বিছানায় যেতে ইচ্ছে করলেও লজ্জায় শিমুলের সামনে যায়নি। শিমুল অনেকবার এসে ঘুরে গেছে, কয়েকবার পুষ্পের চোখে চোখ পড়তেই রুমে যাওয়ার জন্য ইশারা করেছে, পুষ্প চায়নি। শিমুল বারবার এসেছে পুষ্পকে ভুল করতে, পুষ্পর দিকে তাকাতে, পুষ্পকে নিয়ে যেতে। দুপুরে সবাই খাওয়ার পরে পুষ্পর বাড়িতে রান্নাঘরে একটু ঢুকে, সে ধোয়ায় বাহানায় রান্নাঘরেই থাকে। রাবেয়া সকাল থেকে ব্যাপারটা খেয়াল করছে। পুষ্প সেই সকাল থেকে রান্নাঘরে এসেছে, এখনো ঘরে যায় না। শিমুল যে বারবার এটা সেটা বাহানায় পুষ্পের কাছে আসছে, এটা রাবেয়ার চোখে পড়ছে। রাবেয়া এটা অভ্যাস হলো, দুপুরে একটু না হলেও ঘুমালে শরীর খারাপ লাগে। উনি রুমে আগে পুষ্পকে বললেন, পুষ্প রুমে যাও, শিমুলের কিছু লাগে কিনা দেখো। পুষ্প আস্তে ধীরে রুমে যায়, দরজা বন্ধ করে বিছানায় গিয়ে তাকায়। শিমুল অন্য পাশ ফিরে শুয়ে আছে। পুষ্প চুপচাপ বিছানার পাশে গিয়ে শুয়ে পড়ে। বিছানায় অন্য কারো উপস্থিতি টের পেয়ে শিমুল ফিরে তাকায়। পুষ্পকে দেখে আবার আগের মতো করে শুয়ে পড়ে। পুষ্প অবাক হয়ে লক্ষ্য করে শিমুলের মুখে অভিমানের গাঢ় আস্তরণের প্রলেপ পড়েছে। ছেলেটার কি অভিমান করেছে নাকি? কিন্তু কেন? পুষ্প আর কাছে আসেনি বলে? পুষ্প কিছুক্ষণ শিমুলের পিঠে দিকে তাকিয়ে থাকে, কিন্তু শিমুল নড়চড় নেই। পুষ্প হাত দিয়ে শিমুলের পিঠ চিমটি কাটে, খোঁচা দেয়। শিমুল শক্ত হয়ে পড়ে। পুষ্প বিছানা থেকে জড়িয়ে ধরে তাকে, আমার পাগলটা কি রাগ করেছে? শিমুল কথা বলে না। পুষ্প আবার বলে, সরি, এই যে চলে এসেছি তো। শিমুল এমনভাবে শুয়ে থাকে যেন পুষ্পের পক্ষে নড়াচড়া সম্ভব না। কোনোভাবেই পুষ্প শিমুলকে তার দিকে ফেরাতে পারে না। অগত্যা শিমুলের সামনে দিয়ে গিয়ে শুয়ে পড়ে। শিমুল শক্ত করে রাখা হাত জড়িয়ে শিমুলের বুকে যায়, এতে করে হেলদোল নেই তার। শিমুল পুষ্পের মুখের দিকে তাকায়। ছেলেটার অভিমান করলেও এত সুন্দর লাগে কেন? পুষ্প হাত বাড়িয়ে শিমুলের গাল ঠোঁট ছুঁয়ে দেয়। কথা বলবেন না? শিমুল রাগাতে বলল, শিমুল ভাই, শিমুল ভাই। পুষ্পর কথা নিয়ে শিমুলের দিকে তাকায়। নিশ্চুপ থেকে পুষ্পের ইঁদুরের মতো চিকন দাঁত দিয়ে শিমুলের ফর্সা গাল দুটোই কামড় বসিয়ে দেয়। শিমুল এবার নড়েচড়ে আক্রমণকারীর দিকে তাকায়, কিন্তু কথা বলে না। পুষ্প এবার রাগ হয়। রুমে আসেনি বলে এত অভিমান?
কেন আসেনি একটু বোঝা দরকার ছিল না? পুষ্প যে লজ্জা লাগছে এটা বুঝলো না? কেমন অত কত করে অভিমান বহন করে নিয়ে চলছে। অকারণে পুষ্পের চোখে পানি চলে আসে। শিমুলের বাহুতে উঠে নিতে চাইলে শিমুল আটকায়, টেনে আবার আগের জায়গায় শুয়ে বললে, কই যাও? পুষ্প মুখ নামিয়ে বলল, যেখানে ইচ্ছা। আমি রাগ করেছি, আমার রাগ ভাঙাও। পুষ্প আবার উঠতে যায়। শিমুল বলিষ্ঠ হাত দিয়ে নিজের হাতে জোরসোরো করে তাকে ছিনিয়ে নেয়। ছড়াতে ছড়াতে বলে, পারবো না। আমার অভিমান ভাঙাতে এসে নিজে অভিমান করে ফেলছো। পুষ্প কথা বলে না। শিমুল পুষ্পর পেছন থেকে জড়িয়ে ধরে সুরসুরি দেয়। রাগ ভুলে পুষ্প খিলখিল করে হাসে। শিমুল আদ আদ গলায় বলল, কত কষ্ট করে বউকে কাছে নিয়ে আসলাম, আর বউ কিনা আমাকে একা রেখে পালিয়ে যায়। এটা কি ঠিক কাজ? কি কাজ? ঠিক কাজ না সুন্দরী? এই বুকে জ্বালাতন যদি এভাবে বাড়াতে থাকো তাহলে কিন্তু আর পালাতেও দিব না। শিমুল হাতে তালুতে মাথা রেখে বলল, সারাদিন আসলে না কেন? পুষ্প শিমুলের দিকে তাকিয়ে হাসে। শিমুলের কোকড়া চুলগুলো আরো ঘুচিয়ে দেয়। সারাদিন কাজ করেছিলাম। কাজে নাকি আমার থেকে লুকিয়ে আছো থাকার ধান্দা? তুমি বেশি বুঝো? তা বুঝি। আমার বেশি না বুঝলে এই সুন্দরীকে আটকাবো কি করে? পুষ্প শিমুলের বুকে মাথা লুকায়। শিমুল ফিসফিস করে বলল, এত জ্বালাও কেন? পুষ্প কথা বলে না। শিমুল চাতক পাখির মতো পুষ্পের দিকে তাকায়। খোঁচা খোঁচা দাড়ি দিয়ে পুষ্পকে ছুঁয়ে দেয়, নরম গালে বৃদ্ধ আঙ্গুল বুলিয়ে দেয়। শিমুল যখন পুষ্পের নরম গালে সরে স্বর্গীয় শোকে অতলতায় ডুব দেয়, তখন দরজায় ধাক্কা দেয় কেউ। পুষ্প ছটফট করে ওঠে। নিতে চাইলে শিমুল উঠতে দেয় না। শক্ত করে আঁকড়ে ধরে বলল, এখন না, পরে প্লিজ। পুষ্প এই বাড়ির সবাইকে জমের মতো ভয় পায়। দরজা খুলতে দেরি হলে আবার কে কি বলে। পুষ্প দিকে তাকিয়ে বলে, না, খারাপ কথা বলবে, শুনে আসি। শিমুল বাচ্চাদের মতো জেদ করে বলল, না। পুষ্প জোর করে উঠে দরজা খুলতে যায়। দরজা খুলতে দেখে পেশকারা সুইটি দাঁড়িয়ে। পুষ্পকে দেখে পেশকারা বলল, আমার মাথায় তেল দিয়ে উকুন তুলে দিব, আসো। পুষ্প পেছনে ফিরে দেখে শিমুল অসহায় চোখে তাকিয়ে আছে। পুষ্প না করে না। নতুন বউ হয়ে কথা অমান্য করা ঠিক না। পেশকারার সাথে বেরিয়ে যায়। পেশকারা প্রথমে মাথায় তেল দেওয়া। সুইটি এসে বলল তার হাতের নেল পালিশ দিয়ে দিতে। পুষ্প চুপচাপ দিয়ে দেয়। তারপর পেশকারার মাথায় উকুন দেখতে বলে। পুষ্প সারা মাথা ঘেটে ঘেটে একটা উকুনও পায় না। ভয়ে ভয়ে বলল, বুবু, মাথায় তো উকুন নেই। পেশকারা তেতে উঠে বলল, মন দিয়ে দেখো, উকুনের চুলকানিতে জীবন যায় যায় অবস্থা। পুষ্প আসলে আজান পর্যন্ত পেশকারার মাথায় উকুন খুঁজে, কিন্তু একটা উকুনও পায় না। তখনই শিমুল রুম থেকে বেরিয়ে আসে। কালো ট্রাউজার, কালো গেঞ্জি পরে থমথমে মুখে ধূপধাপ পা ফেলে পুষ্পের সামনে দিয়ে বেরিয়ে যায়। শিমুলের এমন চেহারা দেখে পুষ্পের মন খারাপ হয়। বেচারি সারাদিন পুষ্পের সান্নিধ্য পাওয়ার জন্য ছটফট করেছে। এখন যাও একটু পেয়েছিল বুবুর জন্য, তাও হলো না। শিমুল বাইক স্টার্ট দেওয়ার সাথে সাথে পেশকারার সুইটি উঠে দাঁড়ায়। পেশকারা মাথার চুলে হাত দিয়ে ঝেড়ে বলে, অনেক উকুন খুঁজছে এসো, রুমে যাও। তারপর দুজনে মুচকে আসতে আসতে চলে যায়। পুষ্প রুমে সে দরজা আটকে বিছানায় পা তুলে বসে। পেশকারা সুইটি যে তাকে শিমুলের থেকে দূরে রাখতে এতক্ষণ আটকে রেখেছিল এটা বেশ বুঝতে পারে। শিমুল অসহায় চাহনির কথা মনে পড়তে পুষ্প ডুকরে কেঁদে ওঠে। পলাশ নিধির ভাড়া বাসে এসেছে। 2 রুম নিয়েছে নিধি। কলেজে পড়ায় ভাড়া থাকে। আজকে একটা ক্লাস করেই বাসায় চলে এসেছে। পলাশ প্রিন্সিপাল স্যারকে নিধির কথা জিজ্ঞেস করতে উনি জানালেন নিধি অসুস্থ বোধ করছিল, তাই চলে গেছে। নিধি তখন এই বলে যাওয়া কথাটা পলাশের গলায় কাটার মতো আটকে আছে। অসহায় করে প্রিন্সিপাল স্যারকে জিজ্ঞাসা করেন, নিধি কি ফ্যামিলি নিয়ে থাকে? প্রিন্সিপাল এসে বলে, নিধি তো বিয়েই করেনি, তার বাবা মা নেই, কলেজ পাড়ায় ভাড়া বাসায় একাই থাকে। পলাশ চমকে যায়। সত্যিই নিধি বিয়ে করেনি? প্রিন্সিপালের থেকে বিদায় নিয়ে তখনই চলে আসে। তার বুকটা শুকনো মরুভূমির মতো খাকা করছে। নিধিও কি এমন মনে হয়? পলাশ দরজায় নক করে দাঁড়িয়ে আছে। নিধি আজকে এত কান্না পাচ্ছে যে কোনোভাবেই নিজেকে আটকাতে পারছে না। বাচ্চাদের মতো শব্দ করেই কাঁদছে। ছেলেটাকে তাকে এত ভালোবাসে, কিন্তু দুজনের মাঝে কত কত বাধা। নিধির ইচ্ছে করে পলাশের বুকে একটা শান্তির ঘুম দিতে। কতদিন ধরে
ঘুমায় না এমন একটি ফিল হয়। দরজায় নক করায় শব্দ খুলে মাথা তুলে তাকায়। কান্নার বেধরে নিধির মুখের অবস্থা খারাপ। বেসিনের সামনে দাঁড়িয়ে হাত ভরে পানি নেওয়া হয়। তার কাছে কেউ আসার কথা ভাবতেও বাড়িওয়ালা এসে নিধির ওড়না গায়ে দিয়ে দরজা খুলে। দরজা খোলার সাথে সাথে পলাশকে ভেতরে ঢুকে দরজা লাগিয়ে দেয়। পলাশের চোখ ভরে সাদা থ্রি পিস পরা শ্যামবলের গরনের মেয়েটাকে দেখে। মুখের দিকে তাকিয়ে পলাশের কপাল কুঁচকে যায়। বুঝে যায় এই ডাগর চোখে পানি ঝরছে। কেঁদেছ কেন? হঠাৎ করে পলাশের আগমন নিধির হজম হয় না। পলাশের হাত থেকে টেনে দরজার কাছে নিয়ে যেয়ে বলে, চোখে আছে তাই কাঁদছি। তুমি এসেছো কেন? গম্ভীর গলায় বলল, পা আছে তাই এসেছি। ভালো করেছো, এখন চলে যাও। নিধি পলাশকে বের করতে চাইলে পলাশ নিধি দরজায় চেপে ধরে। বিয়ে করনি কেন? ইচ্ছে করেনি তাই। নিধি ছাড়ানোর জন্য জোরাজোরি করে। পলাশ নিধির কপালে নিজের কপাল থেকে ফিসফিস করে বলল, সত্যি করে বলবে আমার জন্য এই বুকটা এখনো পড়ে, তাই না? নিধি কিছু বলে না। কাজল চোখে ডাগর ডাগর চোখ মেলেই তাকিয়ে থাকে পলাশের দিকে। পলাশ আবারও বলে, আমি কত রাত ঘুমাইনি নিধি, কত রাত বুকে শান্তির বাতাস বয়নি, এটি কি তুমি জানো নিধি? নিধির চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে। পলাশের বুকে হাত রেখে পলাশকে দূরে সরাতে যায়। চলে যাও প্লিজ। পলাশ দূরে সরে না, নিধির কাছে নিধি চোখে চোখ রেখে তাকিয়ে থাকে। দুজনে অনেকক্ষণ দুনিয়ায় ভুলে দুজনের মতো বন্য বাতাসে রেশ লাগিয়ে দেয়। হঠাৎ করে এই দুজনের ভেজা ঠোঁট আঁকড়ে ধরে। স্থান কাল সময় সব বলে নিধি দুজনে পাগল হয়ে যায়। পলাশ নিজেকে টেনে নেয়। পলাশ নিধির ভালোবাসায় মাথা পেতে নেয়। অধরে অধর মিশিয়ে ভালোবাসায় সুধা পান করে। পলাশ আলতো গলায় বলে, চলো। নিধি তখন পলাশের বুকে মুখ গুজে কাঁদছিল। পলাশের কথা শুনে বলল, কোথায়? পলাশ নিধির কপালে ভালোবাসার শুদ্ধ চুমু দিয়ে বলল, বিয়ে করব।